হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প সম্পর্ক পর্ব 15। লেখিকা অল ইন্ডিয়া রুহি। দিনের সময় শেষ। সে স্থিরভাবে পৃথিবীর কাছ থেকে বিদায় নিচ্ছে। ওদিকে আধার নিজের খোপে তা দিতে দিতে বুক ফুলিয়ে দাঁড়িয়ে অপেক্ষায়, কখন পুরোপুরিভাবে নিজের রাজ্য স্থাপন করতে পারবে প্রকৃতিতে। আহিনী প্রান্ত বাদাম খেতে খেতে ঝিলের পাড় ধরে হাঁটছে। প্রান্ত বাদাম চলছে, আহিনীর হাতে দিচ্ছে। আর আহিনী খেতে খেতে কিছু একটা গভীর ভাবনায় ডুবে গেছে। প্রান্ত ডাকলো, আহিনী। আহিনী ছোট করে সাড়া দেয়। কি কি ভাবছো? এত চুপচাপ হয়ে পড়লে যে? কিছু না। আহিনী ভাবনাটা এড়িয়ে যায়। এখান থেকে রিক্সা নিয়ে চলে যাবে সে। আর প্রান্ত হেঁটেই বাড়ি ফিরবে। তার বাড়ি এখান থেকে খুব দূরে নয়, ওয়াকিং ডিস্টেন্স। আইনি দাঁড়িয়ে বলল, এবার রিক্সাটা কি? তুমি কিন্তু বললে না কি ভাবছিলে। নাকি বলতে অসুবিধে? বলতে বলতে বাদামের শেষ টুকরোটা হাতে নিয়ে প্যাকেট ফেলে দিল প্রান্ত। তারপর হাত দুটো ঝাড়তে লাগলো। আইনি মাথা নাড়ায়। না না, তেমন কিছু না। ভাবছিলাম আমাদের সম্পর্কের কথা। আমাদের সম্পর্কের কথা? ভ্রু কুঁচকে গেল প্রান্তের। আমাদের কথা নতুন করে ভাববার কি আছে? তুমি আসলেই অনেক বোকা, বুঝছো? ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না? কিভাবে এই প্রণয়কে পরিণয় রূপ দিবে সেটা তো আমাদেরকেই ভাবতে হবে, নাকি? ও, তাই বলো। তো কি ভাবলে? এখনো তেমন কিছু ভেবে পাইনি। আসলে ভাবার সঠিক সময়টা হয়তো এখনো আসেনি। তোমার পড়ালেখা শেষ হোক আগে, তারপর দেখা যাবে। ততদিন তোমার ফ্যামিলি থেকে কোনো প্রকার প্রেশার আসবে না তো? প্রান্তের কণ্ঠে উদ্বেগ টের পায় আহিনী। একটু অবাকই হয় সে। কত কম দিনের সম্পর্ক, তারপর প্রান্ত ছেলে মানুষ আহিনীকে চেনে বা কতটুকু? অথচ এখনই আহিনীকে হারানোর ভয় পাচ্ছে। আচ্ছা, এটা কি ভালোবাসা থেকে হারানোর ভয় পাওয়া, নাকি কিছুদিন ঘোরাফেরার কারণে একটা মায়া জন্মে গেছে, এই কারণে সাময়িক ভয়? কোনটা? আহিনী ভাবতে চায় না। সে প্রান্তের কাছে সাময়িক বা ক্ষণস্থায়ী কোনো বস্তু একদম হতে চায় না। প্রান্ত যেমন তার জন্য একদম মৃত্যুর আগ পর্যন্ত লিখিত দলিল হয়ে গেছে, সেও প্রান্তের কাছ থেকে ততটুকুই আশা করে। ভালোবাসা চায়। আবার কি ভাবতে বসে গেলে? অধৈর্য প্রান্তের কণ্ঠ শুনে একটু চমকে ওঠে আহিনী। দ্রুত মাথায় এদিক ওদিক নাড়ে। না, কিছু না। তুমি কি যেন বলছিলে? বলছিলাম তোমার ফ্যামিলি থেকে কোনো ধরনের চাপ টাপ দেবে না তো? দেখো, আমি মাত্র ভার্সিটিতে উঠলাম। বলতে গেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে এখনো অনেক বছর। ততদিন আমাকে ধৈর্য ধরে থাকতে হবে, এই তো। প্রান্তের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল আহিনী। আশ্বস্ত করে বলল, তুমি চিন্তা না করে মন দিয়ে পড়াশোনা করো। আমাকে চেনো না, আমি কেমন জানো না। আমাকে প্রেশার দেওয়ার সাধ্য কারণে প্রান্ত। তুমি হয়তো এসবে মন না দিয়ে ঠিকঠাক মতো পড়াশোনা চালিয়ে যাও। ইউ হ্যাভ টু ডু সামথিং গুড, সো শুনুন, তোমার একলার জন্য না, আমার জন্য হলেও তোমাকে সাকসেসফুল হতেই হবে, তাও খুব জলদি। প্রান্তের হঠাৎ করে চোখে পানি এসে গেল। আইনের একটা হাত সে নিজের হাতের মুঠোয় নিল খুব শক্ত করে। তারপর ভেজা কণ্ঠে বলল, এভাবে কেউ কখনো আমাকে বলেনি আহিনী, কখনো না। পরীক্ষার আগের দিন আমি খুব করে চেতাম কেউ বুকে টেনে বলুক, তুমি পারবে, তোমার পরীক্ষা বেস্ট হবে। কিন্তু কেউই বলেনি। অবশ্য বলবে বাকি কে আছে আমার?
আজ মনে হলো আমার একজন আছে, সে একজন থাকলেই হবে, আর কাউকে প্রয়োজন নেই। তুমি প্লিজ কখনো এই অদম অপদার্থ অসহায়কে একা করে চলে যেও না। তুমি আমার শক্তি, আমার সাহস। তোমার প্রতিটি শব্দ আমাকে নতুন উদ্যমে বাঁচতে শেখায়, আমার মনের জোর শতগুণ করে তোলে। তুমি হারালে আমি জীবনের খেয়ে হারিয়ে ফেলবো, নির্ঘাত মরেই যাব। বলতে বলতে প্রান্তের কেঁদে ফেলবার অবস্থা। আইনের বুকটা মোচড় দিয়ে ওঠে হঠাৎ। এই মানুষটাকে ফেলে কোথায় যাবে সে? কোথায়? কি পাগল ছেলে দেখো, রাস্তায় এত এত মানুষ অথচ কাঁদছে। আইনি পরিস্থিতি পাল্টাতে বলল, মানুষ দেখলে ভাববে আমি তোমাকে ছেঁকা দিচ্ছি, এই জন্য এভাবে কাঁদছ। প্রান্তের সম্বিত ফেলল। সে দ্রুত আইনে হাত ছেড়ে দিয়ে শার্টের হাতায় চোখ টলে টলে মুছল। বলল, তুমি সাথে থাকলে আশপাশ সব ভুলে যায়। এখন আমাকে দেখলে আহিনী দিন দুনিয়া সব ভুলে যাবে। কথাটি আহিনী প্রান্তে কর্ণ ঘুরে ঢুকতেই দুজনেই ঘুরে তাকালো। দেখলো বোরকা পরনে একজন যুবতী দাঁড়িয়ে। প্রান্ত ঠিক চিনল না। সে কপালে ভাঁজ ফেলে তাকে চেনার চেষ্টা করছে। ওদিকে আহিনী হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। প্রান্ত ঘটনাটা খেয়াল করতেই হতভম্ব মুখে বলল, এই আহিনী, কাঁপছো কেন? উনি কে? আহিনী জবাব দেওয়ার আগে সদ্য গাম্ভীর্য ভাব মুখ থেকে সরিয়ে হাসিযুক্ত ঠোঁটে রতি জবাব দিল, আমি আহিনী, রতি ভাবি। রতি ভাবি? বিড়বিড় করে শব্দটা উচ্চারণ করলো প্রান্ত। যখন মাথায় ঢুকলো রতি ভাবি কে, তখন সেও কাঁপাকাঁপি লাগিয়ে দিল। রতির দুই ভাদরের অবস্থা দেখে হা হা করে হেসে উঠল। আইনের ভয় সঙ্গে সঙ্গে উঠে গেল। সে বুকে থুতু ছিটিয়ে অভিমানী স্বরে বলল, কি ভয়টাই না পাইয়ে দিয়েছিলে। লুকিয়ে সম্পর্ক করার মজাই তো এটা। একটু ভয়, একটু চিন্তা, একটু কাঁপাকাঁপি না হলে মজা কই? বলতে বলতে এগিয়ে আসলো রতি। প্রান্ত ততক্ষণে নিজের কাঁপাকাঁপি থামিয়েছে। সে বুঝে গেছে আহিনীর ভাষ্যমতেই এই ভাবটি খুব খুব ভালো। এবার বলো পাজি মেয়ে, তোমার কি শাস্তি দেওয়া যায়? বলল রতি। কিসের শাস্তি? ব্রুকাস গেল আহিনী। এই যে লুকিয়ে লুকিয়ে প্রেম করছো, আবার আমাকে বলনি একবারও। আবার বলো কিসের শাস্তি? আইনের বাম কানটা খপ করে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল রতি। তারপর আলতো করে কান মলা দিয়ে দিল। আহিনী অভিনয় করলো যেন সে খুব ব্যথা পাচ্ছে। আউ আউ ভাবি, আহা ভাবি ছাড়ো প্লিজ। আচ্ছা এই যে সরি বলছি, সরি আমি। ভাবি গো। রতি হাত সরালো না, বরং এবার জোরে কানটা মলে দিতে দিতে বলল, কত ভালো অভিনয়। হ্যাঁ, এবার সত্যি সত্যি লাগছে ওভাবে। রতি ছেড়ে দিতে এই আহিনী হেসে উঠল। একটু লাগেনি, ভূত বানাইলাম তবে রে। রতি চোখ রাঙিয়ে আবার কানটা ধরতে যেতে আহিনী দ্রুত সরে দাঁড়ালো। ধোয়াতে কান ধরে অপরাধী মুখ করে বলল, এই যে সরি সরি সরি, আর কখনো কোনো কিছু তোমার থেকে লুকাবো না, প্রমিস। রতির পাতলা ঠোঁট দুটি হাসিতে নেচে উঠল। প্রান্তের সাথে প্রাথমিক আলাপটুকু সারতে সারতে এক ঠোক ফুচকার দোকানে বসলো তিনজন। অনেকক্ষণ যাবৎ বিছানায় এপাশ ওপাশ গড়াগড়ি করে আবির উঠে বসলো। সে সৌদি আরব এসেছে আজ নিজ 4 দিন। যেদিন এসে পৌঁছেছে সেদিন রতির সাথে কথা হয়েছিল, এরপর আর হয়নি। রতিকে চাইলেই সে কল দিতে পারে, কথা বলতে পারে, কিন্তু কোথাও একটা জড়তা কাজ করে তার ভেতর। আবার রতির সাথে কথা না বলেও অসহ্য লাগছে তার। কেমন অস্থির হয়ে আছে ভিতরটা। এরকম কেন হচ্ছে সে জানে না। আবির পায়ে পায়ে হেঁটে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আবিরের কোম্পানি থেকে তাকে যে বিল্ডিংয়ে থাকতে দেওয়া হয়েছে, বিল্ডিংটি 15 তলা। সে থাকে 11 তলার একটি ফ্ল্যাটে। এখানে 6 জন মিলে তারা 3টে রুম শেয়ার করে থাকে।
তার রুমমেটের নাম আসিফ। সেও বাংলাদেশের নাগরিক। তার বাড়ি খুলনার বাগেরহাট। ফ্ল্যাটটি অনেক উঁচুতে হয়, নিচের দিকে তাকালে সব কিছু লিলিপুটের মতো ছোট ছোট দেখা যায়। রাস্তাটাও এক হাতের সমান লম্বা লাগে দেখতে। সেই চিকন রাস্তায় ছোট ছোট খেলনা গাড়ির মতো গাড়িগুলো ছুটে ছুটে যাচ্ছে। সেদিকে একদৃষ্টে তাকিয়ে রইল আবির। একটা উষ্ণ বায়ু তাকে সহ সব কিছু ছুঁয়ে চলে যেতে আবিরে সম্বিত পেল। ঠিক তখনই তার মন জানান দিল, সে ভয়ঙ্কর এক অনুভূতির বেড়াজালে আটকে পড়েছে। এই অনুভূতি আগুন অনুভূতি। এই অনুভূতি ভেতরে সব কিছু ঝলসে দেয়। এই অনুভূতি জীবিত মানুষকে মৃতও বানাতে সক্ষম। এই অনুভূতি একজন সুস্থ মানুষকে চোখের পলকে দুর্বল করে দুমড়ে মুচড়ে দিতে পারে। আবিরের শ্বাসকষ্টের মতো হয়। সে বড় হা করে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ফুসফুসটাকে বাতাস ভর্তি করে। মিনিট দুয়েক পর একটু শান্ত হতো। তৎক্ষণাৎ আকাশের দিকে দুহাত তুলে কাঁপাকাঁপি কণ্ঠে প্রার্থনা করল, ইয়া রব, আপনি এমন একজনকে ভালোবাসালেন যাকে আমি পেয়ে হারিয়ে ফেললাম। এখন আবার এমন একজনের প্রতি আমার অনুভূতি জাগ্রত হচ্ছে যাকে আমি কোনোদিন হাজার সাধনায় পাবো না। আমার জীবনে আমার বাবা মাও অনেক গুরুত্বপূর্ণ। এমন কিছু আপনি হুকুম করেন না যেন আমার বাবা মা আমার কারণে কষ্ট পায়। আপনি সহায় হন। আপনি আমার ভেতরকার সমস্ত আগুন অনুভূতি নিভিয়ে দিন। আমাকে কাজে পরিপূর্ণ মনোযোগ দিয়ে দিন। আমাকে সাহায্য করুন খোদা, সাহায্য করুন। লাল রঙের ফাইলটা গতকাল রাতে ওয়ার্ডরোবের উপরে ছিল, অথচ এখন কোথাও নেই। কি আশ্চর্য! আরাপ হন্য হয়ে ফাইলটা খুঁজতে লাগলো। খুবই গুরুত্বপূর্ণ ফাইল, নেক্সট প্রজেক্টের সব ডকুমেন্টস ওটায় আছে। ওই কাগজের এক্সট্রা ফটোকপিও নেই। ওটা হারালে আরাপের চাকরিও চলে যেতে পারে। যে টাইট বস! আরাপের কপালের শিরা ধপধপ করে জ্বলছে। এর মধ্যে 3 বার দুপুরকে চিৎকার করে ডেকে ফেলেছে আরাপ, অথচ দুপুরের টিকিটারও দেখা নেই। আরাপ আবার পুরো বিছানায় ওয়ার্ডরোব তন্ন তন্ন করে খুঁজল। তারপর দুপুরকে 4 বারের মতো চেঁচিয়ে ডাকলে আহির নিয়ে এসে দরজায় দাঁড়ালো। কিছু লাগবে ভাইয়া? আপা বাসায় নেই? গেছে কই? আম্মুর সাথে কোথায় গেছে জানি না। তোমাকে এরকম উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে কেন? কি হয়েছে? আরাপ কপাল থেকে ঘাম ফোঁটাগুলো মুছে নিতে নিতে বলল, একটা লাল কালারের ফাইল রাখছিলাম, এই যে এখানে। এখন আর কোথাও পাচ্ছি না। একটু দেখ না খুঁজে, খুব ইম্পর্টেন্ট। আহিনী ভিতরে ঢুকলো। সেও আশপাশ সব খুঁজলো। কি মনে করে ওয়ার্ডরোবের পিছনে এক চোখ টিপে তাকালো। তার সন্দেহ ঠিক হলো, ফাইলটা ওয়ার্ডরোবের পিছনে পড়ে আছে। আইনে ডাকলো, ভাইয়া এই যে এখানে পড়ে গেছে, ওয়ার্ডরোব সরাতে হবে। পেয়েছিস? আরাপ এসে সেও দেখলো, চেষ্টা করলো কাঠ ঢুকে বের করা, পারলো না। তারপর হাল ছেড়ে দিল, ওয়ার্ডরোব সরাতে হবে দেখছি। না হলে আনা যাবে না। আচ্ছা পরে সরাবো, এখন আর পারবো না বাবা, থাকুক এখানে, আমি শেষ। আরব বিছানায় উপর হয়ে শুয়ে পড়লো। আইনি ক্ষণকাল চুপ করে থেকে ধীর কণ্ঠে বলে উঠল, রতিভাবে থাকলে তোমার কোনো কিছুই খোঁজা লাগতো না। সে সব কিছুই ঠিক তোমার কাজের আগে রেডি করে রাখতো। সোনার কদর সবাই বোঝে না, সবাই খোঁজে ডায়মন্ড। আরব ঝট করে উঠে বসতেই আহিনী দ্রুত পায়ে বেরিয়ে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল আরাপ। তখন পায়ের নিচে কিছু একটা অস্তিত্ব অনুভব হয়। আরাপ নিচু হয়ে জিনিসটা হাতে তুলে নিল। চুল বাঁধার কালো প্যান্ট, এটা কার? কি মনে হতে আরাপ প্যান্টটাকে নাকের কাছে নিয়ে শুকলো। সঙ্গে সঙ্গে তার শিরা দ্বারা বেয়ে কিছু একটা ছুটে গেল। এই চুলের স্মেল রতির। আরাপ খুব ভালো করে জানে। রতি অনেকদিন পর আরাপের বুকের ভিতর কেমন একটা ধাক্কা দিয়ে উঠল। নিজের অজান্তে সে প্যান্টটাকে আরো একবার শুকলো। তার ভেতরে সব কিছু ধুমড়ে মুচড়ে যাচ্ছে। আরাপ অস্ফুট স্বরে বিড়বিড় করলো, তুমি ভালো আছো রতি? চলবে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দেন।
আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।